হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে সেমিস্টার 4-এর প্র্যাকটিস সেট 2 নিয়ে আজকে আলোচনা করব। যেহেতু তোমাদের সামনে এক্সাম, বায়োলজি এক্সাম, এর আগে আমি একটা মডেল সেট 1 তোমাদের ভিডিও তৈরি করে সেটা আপলোড করেছিলাম। তার লিঙ্কটা আমি এই ভিডিওতে দিয়ে দেবো। তো চলো, এই ভিডিওগুলো তোমরা শুধু দেখে নেবে, আর এখানে প্রশ্ন এবং অ্যান্সার দুটোই করা হয়েছে। তাহলে তোমাদের কমপ্লিট রিভিশনটা পরীক্ষার আগে হয়ে যাবে। চলো শুরু করি। প্রথমে দেখো, বলছে নিচের সেকশন এ, যেখানে 4টা কোয়েশ্চেন থাকবে 2 মার্ক করে। তো 1 নম্বর কোয়েশ্চেন বলছে, এ নম্বর, সহজাত অনাক্রম্যতা প্রদানকারী 2টি শারীরবৃত্তীয় বাধার নাম লেখো। শারীরবৃত্তীয় বাধা, সেটা এক হচ্ছে ত্বক এবং দ্বিতীয় হচ্ছে শ্লেষ্মিক ঝিল্লি, ওকে, বা যেটা আমরা মিউকাস বলছি, মিউকাস। রোগ জীবাণু থেকে শরীরকে রক্ষা করার ক্ষেত্রে তাদের ভূমিকা উল্লেখ করে। ত্বকের ক্ষেত্রে কি হচ্ছে, এটি শরীরের প্রথম প্রতিরক্ষা লাইন হিসেবে কাজ করে, যা বেশিরভাগ রোগ জীবাণুকে শরীরে প্রবেশ করতে বাধা দেয়। শ্লেষ্মিক ঝিল্লি হচ্ছে, এটি শ্বাসযন্ত্র, পরিপাক, মূত্রনালীতে উপস্থিত থাকে, শ্লেষ্মা নিঃসরণ করে, যা রোগ জীবাণুকে আটকে দেয়, শরীর থেকে বের করে সাহায্য করে। বি নম্বর কোয়েশ্চেন বলছে, অ্যান্টিবায়োটিকগুলি অণুজীবের বৃদ্ধি রোধকারী ওষুধ হিসেবে পরিচিত। উদাহরণসহ বিবৃতি যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা করো। বলছে অ্যান্টিবায়োটিক হলো অণুজীবদের বৃদ্ধি রোধকারী ওষুধ, সেটা ব্যাখ্যা করো। মানে অ্যান্টিবায়োটিকগুলো এমন ওষুধ যা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। অ্যান্টিবায়োটিক কী করে? কিল ব্যাকটেরিয়া, কিল অর স্ট্যাটিক দ্য গ্রোথ। স্ট্যাটিক দ্য গ্রোথ মানে ব্যাকটেরিয়াদের হয় দু রকমের অ্যান্টিবায়োটিক হয়। একটা হচ্ছে তোমার কিলিং মানে ব্যাকটেরিওসিডাল আর ব্যাকটেরিওস্ট্যাটিক। ব্যাকটেরিওসিডাল যেগুলো ব্যাকটেরিয়াকে মেরেই ফেলে, আর যেটা ব্যাকটেরিওস্ট্যাটিক মানে যেটা ব্যাকটেরিয়াদের গ্রোথকে আটকে দেবে। তো এরা কী করে? আমাদের শরীরের সমস্ত জীবাণু, ক্ষতিকারক জীবাণু প্রবেশ করে সেগুলোকে মেরে দেয়। যেমন পেনিসিলিন ব্যাকটেরিয়া। কোষপ্রাচীরের ন্যাম এবং ন্যাগ। কোষপ্রাচীর উপাদান পেপটাইড ও গ্লাইকান। পেপটাইড 2 রকম সুগার দিয়ে তৈরি, ন্যাম এবং ন্যাগ। এই ন্যাম ও ন্যাগের মধ্যে বিটা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ থাকে। সেই লিঙ্কেজটাকে ব্রেক করে, যার ফলে কোষপ্রাচীর নষ্ট হয়ে গিয়ে ব্যাকটেরিয়াগুলো মারা যায়। সি নম্বর বলছে, ফাইলেরিয়াসিস আক্রান্ত রোগীদের পরীক্ষার জন্য কেন রাতে বা অন্ধকার রক্ত সংগ্রহ করা হয়? কারণ ফাইলেরিয়াসিস যে ওয়ার্মটা রয়েছে, যে কৃমিটা আমাদের আক্রমণ করে, যেটা বলছে উচেরেরিয়া ব্যানক্রপ্টি। উচেরেরিয়া ব্যানক্রপ্টি, এই যে কৃমিটা রয়েছে, এই কৃমিটা কিন্তু কী হচ্ছে, লাইট সেন্সিটিভ, খুব বেশি লাইট সেন্সিটিভ, যার ফলে দিনের বেলায় ওরা স্ক্রিনের তলার দিকে আসে না, সেন্সিটিভ। ওই জন্য ওরা রাত্রে যখন গভীর রাতের দিকে যখন অন্ধকার অবস্থা থাকে, তখন তারা উপরের দিকের শিরা উপশিরাগুলোতে চলে আসে বা ধমনীতে চলে আসে, যার জন্য রাতের বেলা সাধারণত রক্ত কালেক্ট মানে পেশেন্টের শরীর থেকে রক্ত কালেক্ট করতে হয়। ডি নম্বর হচ্ছে, সিগারেট এবং তামাকের প্যাকেটের উপর ধূমপান মৃত্যু ঘটায় বা তামাক ক্যান্সারের কারণ। এই আইনি সতর্কীকরণ তোমরা নিশ্চয়ই দেখেছ। অনেকে এখনও এই সতর্কীকরণগুলিকে উপেক্ষা করে। এ ধরনের অজ্ঞতা একজনের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের উপর কী ক্ষতি? তার মানে আমাদের বলতে চাইছি যে তামাক বা যে কোনো সিগারেট এসব জিনিসগুলো আমাদের স্বাস্থ্যের উপরে কী ক্ষতি করে। 1 নম্বর হচ্ছে, প্রথম কারণ হচ্ছে যে তামাকের যে নিকোটিন, সেটা আমাদের কার্সিনোজেন, যেটা ক্যান্সার কজিং, যেটা ফুসফুস, গলা, মুখের ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্য বৃদ্ধি করে। দ্বিতীয় নম্বর হচ্ছে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। শ্বাসযন্ত্র, সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেটাকে এমফাইসেমা বলা হয়ে থাকে। দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস হতে পারে, এমফাইসেমা হতে পারে। আসক্তি, নিকোটিন কারণে আসক্তি তৈরি হয়, যা এই অভ্যাস ত্যাগ করা কঠিন করে তোলে। 2 নম্বর কোয়েশ্চেন বলছে, নিচের প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের অতি সংক্ষিপ্ত উত্তর লেখো। বলে জেল ইলেকট্রোফোরেসিস ম্যাট্রিক্স হিসেবে ব্যবহৃত উপাদানের নাম লিখো। তাহলে জেল ইলেকট্রোফোরেসিস যে যেটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা কী হচ্ছে? এটা হচ্ছে অ্যাগারোজ জেল, যার উপাদান হচ্ছে অ্যাগারোজ, ওকে। এর ভূমিকা উল্লেখ করো। অ্যাগারোজ জেল যেটা রয়েছে, এই জেলটা রয়েছে, এটা সিভিং অর্থাৎ মানে চালনির মতো কাজ করে, যার ফলে এর মধ্যে অসংখ্য ছিদ্র রয়েছে। এই ছিদ্রগুলোর মধ্য দিয়ে ডিএনএগুলো কী হবে, তোমার এটা পজিটিভ থেকে নেগেটিভ থেকে পজিটিভ দিকে
ট্রান্সপোর্ট হয়। এমএল কোথা থেকে পাওয়া যায়? এটা হচ্ছে রেড অ্যালগি, জেলিডিয়াম, গ্রাসেলারিয়া এবং জায়গাটিনে সব পাওয়া যায়। বি নম্বর, পিসিআর পদ্ধতি, পিসিআর মানে পলিমারের চেন রিয়াকশন পদ্ধতিতে ব্যবহৃত ডিএনএ পলিমারের উৎসেচকের বিজ্ঞানসম্মত নাম লিখো। এটা হচ্ছে ট্যাক পলিমারেজ। ট্যাক পলিমারেজ যে এনজাইমটা ব্যবহার করা হয় এবং সেটা করতে পাওয়া যায়, সেটা থার্মাস অ্যাকোয়াটিকাস বলে একটা থার্মোফিলিক ব্যাকটেরিয়া, থার্মাস অ্যাকোয়াটিকাস বলে একটা থার্মোফিলিক ব্যাকটেরিয়ার কাছ থেকে পাওয়া যায়। এই উৎসেচক কেন ব্যবহার করা হয়? এই উৎসেচকটি তোমার 96 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার সহ্য করতে পারে, ব্রেকডাউন হয়ে যায় না বলে হাই টেম্পারেচারে পিসিআর পদ্ধতিটা, পলিমারের চেন রিয়াকশন পদ্ধতিটা করা যায়। 3 নম্বর কোয়েশ্চেন বলছে, নিচের দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন সংক্ষিপ্ত লেখো। এখানে কিছু দেয়া আছে, একটা ধরুন এটা পিরামিড, ইকোলজিক্যাল পিরামিড। ইকোলজিক্যাল পিরামিডে দেখো ট্রপিক স্তর বলছি আমরা, প্রথমে রয়েছে কারা? উৎপাদকরা, তারপর রয়েছে কারা? তৃণভোজী, তারপরে মাংসাশী, তারপরে শীর্ষ মাংসাশীরা রয়েছে। এবার বলছে নিচ থেকে যখন উপরের দিকে যাওয়া হচ্ছে, নিচ থেকে যখন উপরের দিকে যাচ্ছে, নেট উৎপাদন ক্রমশ কমতে থাকছে, নেট উৎপাদন কমছে, অর্থাৎ এনপিপিটা কমতে থাকছে বা জিপিপি কমছে ধরে না। তাহলে মোট প্রাথমিক উৎপাদনশীলতা গণনা করো। তাহলে মোট প্রাথমিক উৎপাদনশীলতা কত রয়েছে? প্রাথমিক উৎপাদনশীলতা এখানে জিপিপি রয়েছে 4-5। মোট প্রাথমিক উৎপাদনশীলতা গণনা করো। তাহলে এখানে আমরা কি, এটা হচ্ছে জিপিপি সমান সমান এনপিপি প্লাস আর। ক্লিয়ার? তো এখানে গ্রস প্রাথমিক উৎপাদনশীলতা কত? এনপিপি কত রয়েছে? 45000 প্লাস রেসপিরেশন কত? 40367। তাহলে হয়ে গেল এখানে 85367 কিলোজুল মিটার -2 and air -1, দ্যাট ইজ 8,85,367 কিলোজুল পার মিটার স্কোয়ার পার ইয়ার। তো তোমার হচ্ছে প্রাথমিক উৎপাদনশীলতা। উৎপাদন থেকে শীর্ষ থেকে মাংসাশী পর্যন্ত নেট উৎপাদন প্রবণতা না, তার নেট শীর্ষ মাংসাশী পর্যন্ত যখন যাচ্ছি আমরা, তার নেট উৎপাদনশীলতা কী হচ্ছে? ক্রমশ কমতে থাকছে। বি নম্বর হচ্ছে, শীতকালে সাইবেরিয়ান সারসদের ভারতে চলে আসতে তুমি নিশ্চয় দেখেছো, যেটা মাইগ্রেটরি বার্ড, তাদের কথা শুনেছে, এমনটা কেন হয় বলো তোমার মনে হয়? মানে শীতকালে সাইবেরিয়া প্রচণ্ড ঠান্ডা থাকে, মোটামুটি মোর দ্যান -50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে, কোল্ড ওয়েদার থাকে, সেখান থেকে ইন্ডিয়াতে চলে আসে সাইবেরিয়ান সারসরা। কেন? কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে, খাদ্য এবং উপযুক্ত প্রজনন ক্ষেত্র খুঁজে পেতে। সাইবেরিয়ার অত্যন্ত কঠোর শীতকাল থাকে, যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে মোটামুটি -50 ডিগ্রি সেন্টিগ্রেড, যার ফলে সারসদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে। ভারতের মধ্যে উষ্ণ অঞ্চলে অভিবাসনের পরে প্রচুর খাদ্য সম্পদ জলাভূমি পাওয়া যায়, তাদের আদি বাসস্থানে হিমায়িত করে। শীতের মাসগুলিতে এই অঞ্চলগুলিতে প্রজননের সুবিধা থাকে, তাদের বাচ্চাদের লালন পালনের জন্য আরও অনুকূল জলবায়ু থাকে। এটি একটি বেঁচে থাকার কৌশলের উদাহরণ, যেখানে প্রাণীরা প্রতিকূল পরিবেশগত পরিস্থিতি এড়াতে প্রজাতির বংশবিস্তার নিশ্চিত করতে ঋতু অনুসরণ করে চলে। 4 নম্বর কোয়েশ্চেন বলছে, নিচে 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখো। 1 নম্বর হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার এবং বিনাইন টিউমার মধ্যে পার্থক্য। তো টিউমার হচ্ছে যেখানে আনকন্ট্রোল সেল গ্রোথ, ওকে, যেটা নর্মাল তৈরি হওয়ার কথা ছিল কোষের, সেটা না হয় অনেক বেশি পরিমাণে সেল তৈরি হচ্ছে, এবং যখন সেটা এক জায়গায় স্থির থাকছে সেটা হচ্ছে বিনাইন টিউমার। এবং যখন সেটা ব্লাডের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ছে, তখন সেটাকে আমরা বলছি কি? ম্যালিগন্যান্ট টিউমার। তো বিনাইন টিউমারটা হচ্ছে নন ক্যান্সারিয়াস টিউমার, কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার হচ্ছে ক্যান্সারিয়াস টিউমার, ক্যান্সার হয়। 2 নম্বর হচ্ছে, বিনাইন টিউমার এক জায়গায় ফিক্সড থাকে, কিন্তু ম্যালিগন্যান্ট টিউমারে মাসটা ফিক্সড থাকে না, এটা স্প্রেড করে যায়। তাহলে বিনাইন টিউমার নট স্প্রেড, কিন্তু স্প্রেড টু আদার অর্গানে ম্যালিগন্যান্ট টিউমার হয়। এখানে বিনাইন টিউমারে কোষের যে সংখ্যা বৃদ্ধিটা খুব স্লো হয়, কিন্তু এখানে খুব র্যাপিড হয়।
বিনাইল টিউমারের ক্ষেত্রে সেটা খুব স্মুথ এবং রেগুলার আকৃতি থাকে, কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার সেটা রেগুলার শেপ হয়। বিনাইল টিউমারটাকে আমরা সার্জারির মাধ্যমে রিমুভ করতে পারি, কিন্তু টিউমারকে আমরা সার্জারির মাধ্যমে রিমুভ করতে পারি না। বিনাইল টিউমারে মেটাস্টাসিস মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ার যে প্রবণতা, সেটা মেটাস্টাসিস বলা হয়। বিনাইল টিউমারে দেখতে পাওয়া যায় না, কিন্তু ম্যালিগন্যান্ট টিউমারে দেখতে পাওয়া যায়। বিনাইল টিউমারে লিম্ফ নোডগুলো লসিকা বাহুগুলো এখানে যুক্ত থাকে না, কিন্তু লিম্ফ নোড ইনভলভ থাকছে কেন। ম্যালিগন্যান্ট টিউমার সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্যটি সংজ্ঞায়িত করো। ম্যালিগন্যান্ট টিউমার হচ্ছে এই জন্য ভয়ঙ্কর, কারণ ম্যালিগন্যান্ট টিউমার মেটাস্টাসিস ধর্ম, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে এবং এটা ইরেগুলারলি তোমার সেল ডিভিশন হয়। নম্বর কোয়েশ্চেন বলছে, প্রকাশ নামক 25 বছর বয়সী একজন রোগী দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য, পেটে ব্যথা এবং ঘন ঘন পেট ফাঁপার অভিযোগ নিয়ে ক্লিনিকে আসেন। তিনি তার মলে শ্লেষ্মা, মাঝে মাঝে রক্ত জমাট বাঁধার কথাও জানান। এগুলো তার সিমটম, যে কোষ্ঠকাঠিন্য আছে, পেটে ব্যথা, ঘন ঘন পেট ফাঁপার অভিযোগ, মলে শ্লেষ্মা মিউকাস রয়েছে এবং মাঝে মাঝে রক্ত জমাট বাঁধার কথা বলে। তোমার বোধ অনুসারে রোগটিকে চিহ্নিত করো। রোগটি হচ্ছে অ্যামিবিয়াসিস। রোগটির নাম হচ্ছে অ্যামিবিয়াসিস এবং এর জীবাণুটির নাম কি? এন্টামিবা হিস্টোলাইটিকা। শরীরে ওই রোগ জীবাণুর অবস্থান কোথায়? সেটা লার্জ ইন্টেস্টাইন, বৃহদান্ত্রে, আমাদের বৃহদান্ত্রে অবস্থান করে। নম্বর কোয়েশ্চেন বলছে যে জৈব সারের 3টি প্রধান উৎসের তালিকা উল্লেখ করো। জৈব সার কোথা থেকে পাওয়া যায়? এক, ফসলের অবশিষ্টাংশ যেমন খড়, গমের ভুসি ইত্যাদি। পশুর সার, গোবর, ছাগলের বিষ্ঠা। স্লারি, তরল কম্পোস্ট তৈরি করা হয়। বা আমাদের কিচেনে যে সমস্ত ওয়েস্ট প্রোডাক্টগুলো তৈরি হয়, সেগুলো দিয়ে আমরা জৈব সার তৈরি করতে পারি। নিম্নলিখিতগুলোর ব্যাখ্যা কর। প্রথমে হচ্ছে প্রাথমিক স্লাজ, প্রাইমারি স্লাজ জিনিসটা কি বলছে? পয়ঃ নিষ্কাশন প্রক্রিয়ায় প্রাথমিক ধাপে বর্জ্য জল থেকে কঠিন পদার্থগুলো থিতিয়ে পড়ে। প্রথমে যখন জলটা নিয়ে আসলাম, তখন এই প্রথমে ট্যাঙ্কি হচ্ছে ওর যে ভারী বস্তুগুলো ছিল সেটা নিচে থিতিয়ে পড়লো, বা হালকা বস্তুগুলো উপরের দিকে ভেসে উঠলো, তারপর সেটাকে পৃথক করা হলো। এটাকে বলা হচ্ছে প্রাইমারি স্লাজ। এবার অ্যাক্টিভেটেড স্লাজ, তোমরা যেখানে দেখো একটা এরেশন ট্যাঙ্ক রয়েছে, যেখানে তোমার এয়ার সাপ্লাই হচ্ছে এবং সেখানে কী দেওয়া হচ্ছে? এই মানে এরেশন ট্যাঙ্কের মধ্যে তোমার জীবাণু, ব্যাকটেরিয়া দেওয়া হচ্ছে। এই ব্যাকটেরিয়াগুলো সেই জলের মধ্যে থাকা যে সমস্ত জৈব বস্তু রয়েছে সেগুলোকে পরিপাক করে, ডাইজেস্ট করে। তাই এগুলোকে সক্রিয় স্লাজ বা অ্যাক্টিভেটেড স্লাজ বলে। অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টার। এবার তোমার এখান থেকে যে স্লাজগুলো বেরিয়ে আসলো, অ্যাক্টিভেটেড স্লাজ বা প্রাইমারি স্লাজ থেকে যে স্লাজগুলো বেরিয়ে, সেই স্লাজগুলোকে একটা কালেক্ট করা হলো একটা ডিসপোজাল সেন্টারে। এবার এখানে কী হলো? উপকারী মানে এরোবিক ব্যাকটেরিয়ার মাধ্যমে এই স্লাজগুলোকে তোমার ফার্মেন্টেড করার ফলে এখান থেকে বায়োগ্যাস যেমন মিথেন ফর্মেশন করা হলো, যেটা আমাদের কাজে লাগে। 5 নম্বর কোয়েশ্চেন বলছে, পিসিআর চলাকালীন ডিন্যাচুরেশন ধাপটি নামবে। মানে পিসিআরে কী হচ্ছে? একটা ডিএনএ রয়েছে, সেই ডিএনএটাকে প্রথমে আমরা কী করবো? এরকম ডিএনএটাকে ডিন্যাচুর করবো। ডিন্যাচুর করার ফলে করলাম, এরপরে এখানে তোমার নতুন ডিএনএ ফর্মেশন হবে, অর্থাৎ এখান থেকে নতুন ডিএনএ ফর্মেশন হবে। এটা হচ্ছে নিয়ম। কিন্তু এখানে যদি ডিন্যাচুরেশন স্টেপটা যেমন স্টপ করে দেয়, যদি স্টপ করে দেওয়া হয়, তাহলে পরবর্তী যে অ্যানিলিং বা এক্সটেনশন, যে নতুন স্ট্র্যান্ড তৈরি করার যে পদ্ধতি, সেটা হবে না। 2 নম্বর হচ্ছে ক্লোনিং ভেক্টর রেস্ট্রিকশন সাইটের মধ্যে। ক্লোনিং ভেক্টর যে রেস্ট্রিকশন সাইট থাকে, সেখানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজগুলো ওই সাইটটাতে গিয়ে কাট করে ফরেন ডিএনএ সেখানে তোমার সেটেল করে। 2 নম্বর হচ্ছে কোয়েশ্চেন বলছে, নিচের ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়ার ধাপগুলো পরিকল্পিত উপস্থাপন দেওয়া হলো কোন বর্ণমালার নিম্নলিখিত শব্দবন্ধ নির্দেশ করো। তাহলে এটা যদি 11 জুয়েল হয়, তাহলে 11 জুয়েলের সঙ্গে বলছে অ্যানোড প্রান্ত। তো অ্যানোড হচ্ছে পজিটিভ, হচ্ছে এটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ অ্যানোড প্রান্ত। তারপর বলছে কি, ম্যাট্রিক্স অবস্থা ক্ষুদ্রতম হালকা, তাহলে সবচেয়ে ছোটো ডিএনএ স্ট্র্যান্ডটা সবচেয়ে দূরে যাবে। তাহলে এই আরটা হচ্ছে তোমার, মানে এই যে আর দেওয়া ছিল এখানে, আরটা হচ্ছে তোমার সবচেয়ে ক্ষুদ্র হালকা স্ট্র্যান্ড। 11 জেল
তাহলে এটা আমাদের 11 জেল, যেটাকে আমরা বলছি কি পি নম্বরটা 11 জেল, এটা 11 জেল, পুরো জেলটা হচ্ছে 11 জেল। তারপর ক্যাথোড হচ্ছে কোনটা, এই সাইডটা হচ্ছে ক্যাথোড, যেখানে তোমার ডিএনএকে রাখা হয়। ডিএনএ ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায়। ইলিউশন পদ্ধতির গুরুত্ব দেখো। এবার 11 জেলের মধ্যে যে এই সমস্ত ডিএনএ ফ্র্যাগমেন্টগুলো পাওয়া গেল, সেটাকে কাটার পরে ইলিউশন কেটে পৃথক করা হলো। পৃথক করার পরে বা তোমাকে অটো রেডিওগ্রাফের মাধ্যমে সেটাকে ফিল্টার পেপারে, মেমব্রেন ফিল্টার পেপারে তোমার ট্রান্সফার করা হলো। করার পরে সেটাকে তোমার ইলিউশন পদ্ধতির মাধ্যমে জেল ম্যাট্রিক্স থেকে ডিএনএকে আলাদা বিশুদ্ধ করা হয়। এটি পরবর্তী ক্লোনিং বা বিশ্লেষণের জন্য প্রয়োজনীয়। সি নম্বর, বহিরাগত জিন পণ্য প্রাপ্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো সম্পর্কে তোমার পরামর্শ। ফরেন জিন প্রোডাক্ট প্রাপ্ত করতে, তাহলে বহিরাগত বহিরাগত পণ্য প্রাপ্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। তার প্রথমে কী হলো, বহিরাগত জিনকে আমরা নিতে যাবো, ফরেন জিনকে যদি আমরা নিতে যাই, তো প্রথম কাজ হচ্ছে যে প্রথমে একটা প্ল্যান্টের ধরুন কোনো একটা ফরেন জিন, ওটা কী কাজের জন্য হচ্ছে, কেন ওটা আমার কাছে ইন্টারেস্ট, জিন অফ ইন্টারেস্ট, সেটাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। করার পরে সেই ফরেন জিনটাকে আমাকে সেপারেট করতে হবে, আলাদা করে নিয়ে আসতে হবে। আলাদা করার পর একটা ভেক্টরের মধ্যে সেই জিনটাকে লাইগেজ এনজাইম দিয়ে মলিকুলার সিজার, মানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ লাইগেজ মলিকুলার সিজারের মাধ্যমে সেটাকে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পর তাকে ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার করে দেওয়া হবে। ব্যাকটেরিয়ার মধ্যে অনেক কপি বা ক্লোন তৈরি হবে। সেটাকে তুমি ডাইরেক্টলি তোমার কোথায়, সেই অ্যাগ্রোমেট্রিয়াম টিউফিশিয়েন্সির কোষ থেকে সে ডাইরেক্টলি প্ল্যান্ট সেলের মধ্যে ট্রান্সফার করবে। সে প্ল্যান্ট সেলের মধ্যে ওটা মাল্টিপ্লাই হবে, তারপর প্ল্যান্ট প্রোডাক্টটাকে আইসোলেট করে সেখান থেকে তুমি নিজের পণ্য তৈরি করবে। জৈব নিরাপত্তার সমস্যাগুলো কী কী? জৈব কৌশলের মাধ্যমে সৃষ্টি নতুন জীব পরিবেশে অনাকাঙ্ক্ষিত প্রবেশ ও বিস্তার করে, কারণ জেনেটিক্যালি মডিফাইড যে অর্গানিজমগুলো, সেগুলো পরিবেশে নতুন নতুন বৈশিষ্ট্যের সঞ্চার করে। জিনগতভাবে পরিবর্তিত শস্য থেকে অ্যালার্জি বা স্বাস্থ্যের ঝুঁকি থাকতে পারে। অনিচ্ছাকৃত প্যাথোজেনিক বা ক্ষতিকারক অণুজীবী ল্যাবরেটরি থেকে নির্গমন হতে পারে। নতুন জিনগত বৈশিষ্ট্যগুলি প্রাকৃতিক বাস্তুতন্ত্রে অবাঞ্ছিত স্থানান্তর হতে পারে। অবাঞ্ছিত মানে এটা প্রকৃতি হয়তো সেটা দরকার ছিল না, কিন্তু এটা চলে এসছে। এমন একটা ভারতীয় পণ্যের নাম বলো যার অবৈধ পেটেন্ট বিদেশ কর্তৃক মঞ্জুর করা হয়েছে, যেমন ভারতের হলদি, বাসমতি চাল বা তোমার হচ্ছে নিম পাতা, এগুলো হচ্ছে তোমার অবৈধভাবে পেটেন্ট তৈরি করেছিল ইউএসএ, চায়নারা। 6 নম্বর কোয়েশ্চেন বলছে, নিচের প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। দুটি উদাহরণ দিয়ে এক নির্দিষ্ট এলাকার জীববৈচিত্র্যের উপর বিদেশি প্রজাতির অনুপ্রবেশ। ওকে, তো এখানে যেমন একটা এক নম্বর হচ্ছে জল কচুরিপানা, যেটাকে আইকর্নিয়া ক্রাসিফেস বলা হয়, যেটা আমরা কি বলি, জলের মধ্যে কচুরিপানা। যেটা জলের কচুরিপানাটা জলের উপর একটা ম্যাট তৈরি করে, যার ফলে জলের মধ্যে সানলাইট প্রবেশ করতে পারে না এবং তার অক্সিজেন কনসেন্ট্রেশন কমে যায়, এবং খুব বেশি গ্রো করলে সে জলটা তখন জীবরা বাঁচতে পারেন, জল অক্সিজেন অভাবে মারা যাবে। তারপর একটা হচ্ছে নাইল পাঁচ। নাইল পাঁচ এমন একটি মাছ যেটাকে ভিক্টোরিয়া লেকে তোমার ইন্ট্রোডিউস করা হয়েছিল, যেখানে 200 ডিফারেন্ট টাইপ অফ স্পিসিস ভ্যানিস্ট হয়ে গেছিল। এবার সাইলেন্ট ভ্যালি আন্দোলন। সাইলেন্ট ভ্যালি হচ্ছে কর্ণাটকের কেরালার পালাক্কাড় জেলার একটি তোমার গাছ বাঁচাও আন্দোলন হচ্ছে তোমার এই সাইলেন্ট ভ্যালি আন্দোলন। সেখানে কি হয়, কুন্তি পূজা নদীর উপর একটা জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করা হয়। এবার বাঁধ নির্মাণ করতে গেলে সেখানে বন্যা হওয়ার ফলে তোমার এই সাইলেন্ট ভ্যালির একটা বিশাল এলাকা ডুবে যাবে, যেগুলো জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকা, এবং সেখানে বিভিন্ন সিংহ, লেজযুক্ত ম্যাকাক ইত্যাদি প্রজাতির প্রাণীদের বাস এবং সেগুলোর সঙ্গে বিপন্ন হয়ে পড়বে। এবং সেটাকে রক্ষা করার জন্য 1970 দশকে তোমার এই আন্দোলন শুরু হয় পালাক্কাড়, কেরালায়। এবং 1984 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এটাকে এই বনকে বাঁচানোর জন্য তখন বাঁধ নির্মাণ করার বন্ধ করে দেয়। সি নম্বর কোয়েশ্চেন বলে, তোমার গ্রামে যাওয়ার সময় তুমি অবশ্যই কিছু পাখিকে গরুর পিঠে বসে থাকতে দেখেছো। এই পাখিরা গরুর পিছনে কেন বলো তোমার মনে হয়? কারণ পাখিরা খাবার খোঁজার জন্য গরুর পিঠে বসে। বিশেষ করে টিক্স মানে এক ধরনের মাছের মতো প্যারাসাইট, একটু প্যারাসাইটগুলো গরুর শরীরে থাকে, সেগুলো খাদ্য হিসেবে ওরা গ্রহণ করে।
এর ফলে পাখিরা কি নিজের খাবার পায় এবং গরুরা সে সময় টিক্স থেকে নিজে ছুটকারা পায়। এবার হচ্ছে কি নিম্নলিখিত ভিত্তিতে জন্মহার মৃত্যুহারের জন্মহার মানে কি, প্রধান ধারণা কি, জন্মহার মানে একটা নির্দিষ্ট এলাকায় প্রতি হাজারে জীবিত জন্মের সংখ্যা হচ্ছে জন্মহার, আর প্রতি বছর একটি জনসংখ্যা প্রতি হাজারে মৃত্যুর সংখ্যা হচ্ছে কি মৃত্যুহার। এবার জনসংখ্যার জন্মহারের ফলে কি পপুলেশন বাড়বে, যদি জন্মহার বেশি হয় মৃত্যুহার কম হয় পপুলেশন বাড়বে, যদি জন্মহার কম হয় মৃত্যুহার বেশি হয় তার পপুলেশন কমবে। 2 নম্বর কোয়েশ্চেন বলছে একটা মৌমাছি বলছে এখানে একটি 40টি মৌমাছির মধ্যে 32টি জীবিত আছে, বাকিরা 1 সপ্তাহের মধ্যে কোনো সংক্রমণের কারণে মারা যায়, তাহলে 40 - 32 মানে 8খানা মারা গেল, 8 ডেড। এখানে মৃত্যুর হার কত, তার ডেথ রেট 8/40 × 100 তাহলে 20% মৃত্যুহার। একটি অ্যামিবা দ্বিবিভাজন বন্ধ বংশবৃদ্ধি করে 6 প্রজন্মের পর পপুলেশন অ্যামিবার সমতা, তাহলে আমরা আফটার 6th generation the number of অ্যামিবা হচ্ছে কত তোমার 2n, n হচ্ছে নাম্বার অফ জেনারেশন, তাহলে এখানে কত হচ্ছে, তো 2 to the 6 that is 2 তাহলে 64, তাহলে 6 জেনারেশন পরে টোটাল নাম্বার অফ অ্যামিবা হচ্ছে পপুলেশন হচ্ছে 64। 7 নম্বর কোয়েশ্চেন বলে সেকশন সি এর নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর। অজয় একজন বায়োটেকনোলজির ছাত্র, তার অধ্যাপক বলেন যে রিকম্বিনেন্ট ডিএনএ রূপান্তর করার জন্য ব্যাকটেরিয়ার কোষগুলোকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে তারা ডিএনএ গ্রহণ করতে সক্ষম হয়, কারণ ডিএনএ স্বাভাবিকভাবে কোষঝিলি অতিক্রম করতে পারে না। ল্যাবরেটরিতে পরীক্ষার সময় অজয় লক্ষ্য করলে যে সোডিয়াম আয়ন দিয়ে প্রক্রিয়াজাত করার পরও ব্যাকটেরিয়া বিদেশি ডিএনএ গ্রহণ করছে না। অধ্যাপক তাকে ব্যবহৃত আয়নের যোজ্যতা এবং আধান চার্জ পরীক্ষা করতে বললেন। মানে একজন প্রফেসর তার স্টুডেন্টকে বলছে যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে হবে, এবার রিকম্বিনেন্ট ডিএনএগুলো অতি সহজে কিন্তু একটা কোষের মধ্যে প্রবেশ করে না, তাহলে সেখানে তখন অজয় কী করলো, একটা সোডিয়াম আয়ন ব্যবহার করলো, এবং তবু সোডিয়াম আয়ন ব্যবহার করার পরও দেখলো যে সে ডিএনএটা প্রবেশ করছে না, তখন তার প্রফেসর তাকে কী বললো, তার ভ্যালেন্সি এবং আধান চার্জ পরীক্ষা করতে বললো। কেন, কারণ হচ্ছে যে নর্মালি এই যে কোষ পর্দা বা কোষ ঝিলি এটাকে বলছে সেটা হচ্ছে নেগেটিভলি চার্জ, আর ডিএনএ হচ্ছে নেগেটিভলি চার্জ। তাই ডিএনএকে যদি ট্রান্সফার করতে হয় তাহলে আমাকে কী করে পজিটিভলি চার্জ আয়ন ব্যবহার করতে হবে, যেমন ক্যালসিয়াম। তাই ক্যালসিয়াম আয়নগুলো কী হচ্ছে অতি সহজে তোমার ডিএনএকে ভিতরে প্রবেশ করাতে পারে। ডিএনএ নির্ভর জিনিস স্থানান্তরের জন্য কী ধরনের আয়ন ব্যবহার করা হয়, কেন এখানে পজিটিভলি চার্জ আয়ন ব্যবহার করা হয়, এবং কারণ ডিএনএ হচ্ছে নেগেটিভলি চার্জ আর আয়নটা পজিটিভ যেতে হবে, সেটা কী হবে কোষ পর্দার কাছাকাছি অ্যাটাচ হবে। 2 নম্বর ডিএনএ নির্ভর জিনিস স্থানান্তরের জন্য কোন কোন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, একটা মাইক্রো ইনজেকশন করা যেতে পারে, এই যে মাইক্রো ইনজেকশন পদ্ধতি, জিন গান বা বায়োলিস্টিক মধ্যে করা যেতে পারে, প্যাথোজেন বাহিত অ্যাগারব্যাকটেরিয়াম টিউফেসেন্সের মধ্যে জিনকে প্রবেশ করে সেটা ন্যাচারালি ইনফেক্ট করানো যেতে পারে। হিট শক প্রক্রিয়ার জন্য কেন সঠিক মাত্রার তাপমাত্রা প্রয়োজন, কারণ ধরে না হিট শকের মাধ্যমে কী করা হয় কোষ পর্দার ভেদ্যতা বাড়ানো যায়। এবার যদি হিট খুব বেশি বাড়িয়ে দেওয়া হয় তাহলে যে কোষে দিবে সেই কোষটাই মারা যাবে, তাই খুব বেশি হিট বাড়ানো যাবে না। আবার খুব যদি হিট কমিয়ে দেওয়া হয়, টেম্পারেচার লো করে দেওয়া হয়, তাহলে কোষ পর্দা অভেদ্য হয়ে যাবে, যার ফলে কোষ পর্দার মধ্যে ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ ঢুকবে না। তাই সেখানে প্রথমে কী করা হয়, সে ব্যাকটেরিয়াটাকে প্রথমে কী হয় ঠান্ডা করা হয়, অর্থাৎ অল্প
প্রথমে বরফে রেখে ক্যালসিয়াম আয়নের উপস্থিতি ঠান্ডা করা হয়, যা কোষ পর্দার ডিএনএ গ্রহণের জন্য প্রস্তুত করে। এরপর কোষগুলিকে অতি অল্প সময়ের জন্য উচ্চ তাপমাত্রা 42°C রাখা হয়, আবার দ্রুত বরফ ফিরিয়ে আনা হয়। তাহলে প্রথমে হচ্ছে কোল্ড ট্রিটমেন্ট প্লাস ক্যালসিয়াম আয়ন, তারপর হচ্ছে 42°C, তারপর সঙ্গে সঙ্গে আবার কী করা হচ্ছে, তাকে কোল্ড ট্রিটমেন্ট আনা হচ্ছে। হলো, তারপরে আমার কী হচ্ছে, বাইরের ফরেন ডিএনএটা ব্যাকটেরিয়া প্ল্যান্ট বা অ্যানিমালের কোষের মধ্যে প্রবেশ করবে। এরপর 8 বলছে যে নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। বিজ্ঞানীরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে মানব ইনসুলিন তৈরি করতে চেয়েছিলেন। আগে ইনসুলিন গরু এবং শূকরের অগ্নাশয় থেকে সংগৃহীত হতো, যা অনেক সময় মানুষের শরীরে অ্যালার্জি প্রতিক্রিয়া ঘটাতো। বায়োটেকনোলজির সাহায্যে ইনসুলিন জিন ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করানো হয়। উৎপন্ন প্রো ইনসুলিন পরবর্তী কার্যকরী, এটি প্রো ইনসুলিন কার্যকরী ইনসুলিনে কনভার্ট হয়েছিল। কীভাবে? প্রো ইনসুলিনে তোমার 3খানা চেন থাকে, এ, বি অ্যান্ড সি, 3টে চেন থাকে। দেখা যাচ্ছে যখন প্রো ইনসুলিন মানে ইনঅ্যাক্টিভ ইনসুলিন, এখানে এই যে বি চেনটা থাকে, সেই বি চেনটা যখন সে ইনসুলিনের সঙ্গে অ্যাটাচ থাকছে তখন সে ইনঅ্যাক্টিভ অবস্থা থাকছে। এরপর কী হলো যে এ গ্রিনটা বি আর সি, এবার সি পেপটাইডটাকে যখন বেরিয়ে যাচ্ছে, এ আর বি পরস্পরের সঙ্গে ডাইসালফাইড ব্রিজ দ্বারা যুক্ত হয়ে যাচ্ছে, তখন সেখানে কি হচ্ছে, সেটা অ্যাক্টিভেটেড প্রোটিন তৈরি করছে, এটা ইনসুলিন। বলছে প্রাণী থেকে সংগৃহীত ইনসুলিন মানুষ ব্যবহারের জন্য সম্পূর্ণ সন্তোষজনক ছিল না। কেন? কারণ প্রাণীর মধ্যে থেকে সংগৃহীত ইনসুলিনে প্রাণীদের বাইরের বৈশিষ্ট্য মেশার ফলে সেখানে অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া ঘটত। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যে শূকর বা গরুর অগ্নাশয় যখন ইনসুলিন তৈরি করা হতো তার রেটটা খুব স্লো ছিল। 2 ব্যাকটেরিয়া রিকম্বিনেন্ট ইনসুলিন কীভাবে উৎপাদিত হয়? তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে কি প্রথমে হিউম্যান ডিএনএকে আনা হয়, তারপর ইনসুলিন জিনটাকে সেপারেট করে নেওয়া হয়, এটা ফরেন জিন। ব্যাকটেরিয়ার মধ্যে কী করা হয়, প্লাজমিড ভেক্টর রয়েছে, এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ সিকোয়েন্স, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের মাধ্যমে সেখানে কার্ড তৈরি করা হয়, এবং সে পাকিস্তানে কী হয়, সেই হিউম্যান জিনটাকে লাইগেজের মাধ্যমে প্রতিস্থাপন করা হয়। এবার প্রতিস্থাপন করার ফলে সেখানে সে ব্যাকটেরিয়া কাল্টিভেট করা হলো এবং আরও অনেক কপি তৈরি করা হলো। এরপরে সেই জিনিসটাকে আমরা এক নির্দিষ্ট হোস্টের মধ্যে ট্রান্সফার করে দেবো। প্রো ইনসুলিন এবং পরিণত ইনসুলিনের মধ্যে প্রো ইনসুলিনের ক্ষেত্রে 3খানা পলিপেপটাইড চেন থাকে, যেখানে পরিণত ইনসুলিনের মধ্যে মাত্র 2খানা পলিপেপটাইড চেন এ এবং বি থাকে। সি পলিপেপটাইড বাইরে বেরিয়ে যায় এবং তারা পরস্পর ডাইসালফাইড ব্রিজ দ্বারা যুক্ত হয়। এরপরে ডি, সেকশন ডি, লাস্ট কোয়েশ্চেন, যেটা হচ্ছে 5 নম্বরে একটা কোয়েশ্চেন থাকবে। জাতীয় উদ্যান এবং বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পার্থক্য কী? প্রথম পয়েন্ট, তো দেখো আয়তনের দিক দিয়ে জাতীয় উদ্যান হচ্ছে ছোট থেকে মাঝারি আকারের হয়, কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ বৃহৎ অঞ্চল জুড়ে হয়ে থাকে। ব্যবস্থাপনা, জাতীয় উদ্যান কঠোরভাবে সরকার নিয়ন্ত্রিত থাকে এবং এখানে মানুষের কার্যকলাপ সীমিত, কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভের ক্ষেত্রে যেটা মূল কোর রিজিয়ন, সেখানে মানুষের কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু বাইরের বাফার বা ট্রানজিশনের জন্য সেখানে মানুষের কার্যকলাপ এবং বসবাসটা অ্যালাউ করা আছে। আইনি ভিত্তি, আমাদের জাতীয় উদ্যানটা সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা হয়, বন্যপ্রাণী সংরক্ষণ আইন দ্বারা সংরক্ষিত হয়, কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ইউনেস্কোর তৈরি করা ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ এর আন্ডারে হয়। তারপর মিউচুয়ালিজম একটি ইতিবাচক জনসংখ্যা মিথস্কে উদাহরণ দেবে না। তাহলে মিউচুয়ালিজম মানে যখন দুটো ভিন্ন প্রজাতির জীব একই সঙ্গে বসবাস করবে এবং একে অপর থেকে তারা বেনিফিট অর্থাৎ লাভ অর্জন করবে, সেটাই মিউচুয়ালিজম। যেমন দেখতে পারো তুমি লাইকেনের ক্ষেত্রে, তো লাইকেনের ক্ষেত্রে কী হচ্ছে, লাইকেনের শৈবাল হচ্ছে সালোক সংশ্লেষ করতে পারে, তাই শৈবাল খাবার তৈরি করে এবং যে ছত্রাকটা রয়েছে সেই ছত্রাকটা কী করে, জল এবং জলদ্রবিত খনিজ লবণকে শোষণ করে, তাহলে তার ছত্রাকটা আশ্রয় দেয় এবং জল ও জলদ্রবিত খনিজ লবণ শোষণ করে শৈবালকে দেয়, আর শৈবাল তার পরিবর্তে খাবার তৈরি করে তাদেরকে দেয়। আমাদের ক্ষেত্রে যেমন আমাদের পেটের মধ্যে রয়েছে ইকোলাই ব্যাকটেরিয়া, ইকোলাই কী করছে, আমাদেরকে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করতে হেল্প করছে, আর আমরা খাদ্য বাসস্থান তাকে প্রোভাইড করছি। তার পবিত্র গ্রুপ বা স্যাক্রেড গ্রুপস, পবিত্র গ্রুপ বা স্যাক্রেড গ্রুপ হচ্ছে এক ধরনের পবিত্র বনভূমি, যা এমন একটা বনাঞ্চল যা স্থানীয় সম্প্রদায়ের উপরে তারা ধর্মীয় বা সাংস্কৃতিক কারণে সংরক্ষিত।
বা পূজিত হয়। কোনো এলাকাটা বা সেই বনাঞ্চলটা ধর্মীয় কারণ বা সাংস্কৃতিক কোনো কারণে সেটা সংরক্ষিত হয়েছে। তার ফলে সেখানে যে গাছপালাগুলো থাকবে, প্রাণীরা থাকবে, তারাও কিন্তু সংরক্ষিত হয়ে যায়। বি নম্বর হচ্ছে এক্সিডু সংরক্ষণের তুলনায় এনসিডু সংরক্ষণের 3টি সুবিধা। দেখো, স্বাভাবিক পরিবেশ। এক্সিডু মানে কি? স্বাভাবিক পরিবেশের বাইরে একটা কৃত্রিম পরিবেশ সংরক্ষণ। ইনসিডু মানে প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ। খরচ কম। ইনসিডু সংরক্ষণের খরচ অনেক কম, কিন্তু এক্সিডু সংরক্ষণের খরচটা অনেক বেশি। 3 নম্বর হচ্ছে বৃহৎ পরিসর। এই ইনসিডু সার্ভিসটা হচ্ছে কি একটা বৃহৎ এলাকা জুড়ে থাকবে, কিন্তু এক্সিডুটা কি হচ্ছে একটা লিমিটেড এরিয়া, একটা খাঁচার মধ্যে প্রাণীকে সংরক্ষণ করতে হবে। 2 নম্বর জীববৈচিত্র্য সংরক্ষণে আলোককে রিভেট পোপার হাইপোথিসিস গুরুত্ব উল্লেখ করো। রিভেট পোপার হাইপোথিসিস একটা হচ্ছে, ধরুন এখানে কী করা হচ্ছে, একটা ধরনের একটা প্লেনকে বা একটা বিমানকে তোমার তুলনা করা হচ্ছে একটা কার সঙ্গে? বিমানকে তুলনা করা হচ্ছে, উড়োজাহাজকে তুলনা করা হচ্ছে বাস্তুতন্ত্রের সঙ্গে। এবার একটা ধরে নাও, উড়োজাহাজ বা বিমানে অনেকগুলো রিভেট বা তোমার যেটাকে আমরা বলছি নাট বল্টু থাকে। এবার ওই রিভেটগুলো যদি আমরা 2-3টা খুলে নিই, তবু কিন্তু বিমানটা চলবে। কিন্তু এইভাবে ধীরে ধীরে যদি অধিকাংশ রিভেটকে খুলে নেওয়া হয়, তাহলে বিমানটা ভেঙে পড়বে, নষ্ট হয়ে যাবে। সেরকম বাস্তুতন্ত্রে এক একটা জীব সম্প্রদায় চলে গেলে হয়তো সেটা আমাদের উপর বিলুপ্ত হয়ে গেলে খুব বেশি প্রভাব ফেলে না, কিন্তু যখন অনেকগুলো জীব সম্প্রদায় একবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা প্রকৃতিতে এক বিশাল প্রভাব বিস্তার করবে। এটা এই রিভেট পোপার হাইপোথিসিসে বলা হয়েছে। এ ছিল আমার 2 নম্বর মডেল সেট কোয়েশ্চেন অ্যান্সার সহ। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, যার ফলে তোমার সিলেবাসটা রিভিশন হবে, কীরকম টাইপের কোয়েশ্চেন আসছে সেই কোয়েশ্চেনগুলো তোমরা এর মাধ্যমে পেয়ে যাবে। তো ভিডিওটি অবশ্যই দেখবে এবং ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।